সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আমার সাথে আড্ডায়। আজকের আমরা পেয়ে গেছি এমন এক ব্যক্তিত্বকে, যিনি তার প্রফেশনের সাথে সাথে নাটক, গান, আবৃত্তি সমস্ত কিছুতেই সমানভাবে পারদর্শী। আজকের আমরা তার মুখ থেকেই জেনে নেব তার জীবনের কিছু ঘটনা, কিছু কথা, এবং তিনি কিভাবে এই তার প্রফেশনের সাথে সাথে কিভাবে তিনি এই কালচারাল জিনিসটাকে মেনটেন করছেন, কিভাবে তিনি তার নাটকের জার্নি শুরু করলেন, কোথা থেকে সেটা শুরু এবং এখনো তিনি কিভাবে সেটাকে কন্টিনিউ করে চলেছেন, সেটা আমরা তার কাছ থেকেই জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম পরিতোষ ঘোষ। আচ্ছা, প্রথমে আমি জানতে চাইবো যে আপনার কাছে আমার মূলত আশা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ের উপর একটা আগ্রহ থেকে আসা, যেটা আমি জানি যে আপনি অনেক বছর ধরেই নাটক, একটা কালচারাল সংস্থার সঙ্গে যুক্ত আছেন, নাটকের সঙ্গে যুক্ত আছেন, আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন। তো আমি জানতে চাইবো আপনার কাছে যে আপনি আপনার প্রফেশনকে বজায় রেখে কিভাবে এটাকে নিয়ে এগিয়ে চলছেন এবং কোথা থেকে এটা সূত্রপাত হলো, এই পুরো ব্যাপারটা যদি আপনি একটু ছোট্ট করে বলেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেক বছর আগে আমি আমার মাস্টারমশাই সেই সঞ্জীব সিংলাই, তিনি আমাকে এই সংস্কৃতির কথা বলেন। বাংলা সাহিত্য নিয়ে আমার পড়াশুনো, সেখান থেকে আমাকে এই নাটক, গান, মানে পড়াশোনার সাথে সাথে এগুলো করার একটা মূলত আমাকে স্পৃহা যোগান। আমি সেইভাবেই তৈরি হই। তারপরে সেখান থেকে বিদ্যুৎ সাহা বলে এক ভদ্রলোক আছেন, আমার অগ্রজ, এবং তিনি গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নৃত্য প্রদর্শন, নৃত্য, নাচ শেখাতেন এবং নাচ শেখান, এখনও শেখান। তিনি আমাকে হাতে ধরে এই লাইনে নিয়ে আসেন, মানে এইভাবে নিয়ে আসেন। আমি খুব ভালোবাসি, শ্রদ্ধার সঙ্গে নাটক, আবৃত্তি, গান, এই ধরনের কাজগুলো করি। তারপর নাটকটাকে বেসিক্যালি আমার মাস্টারমশাই সঞ্জীব সিংলাই আমার বলেছিলেন, থিয়েটারে যেমন রামকৃষ্ণদেব বলতেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়, তেমনি স্যারও বলতেন যে থিয়েটার করলে অনেক মানুষের সঙ্গে, মানুষের কাছাকাছি যাওয়া হয়। আমি খুব লোভী এই দিক দিয়ে, যে মানুষের কাছে আর কি যেতে চাই। আমি যাই করি না কেন, আমি একটা সামান্য একটা ডিস্ট্রিবিউটার আন্ডারে চাকরি করি, কিন্তু আমাকে এই শুধু টানে এই বাচ্চাগুলোর খেলাধুলো, বাচ্চাদের নাটক, গান, আবৃত্তিগুলো আমার টানে। সেই থেকে আমার শুরু আর কি। মানে সেটা কত সাল বলবো, প্রায় 86 সালে আমি প্রথম নাটক করি শরৎচন্দ্রের মহেশ। সেখানে গফুরের অভিনয় করি আমি, এবং সেখান থেকে আমার আস্তে আস্তে নাটকে আসা। ইন্ডিয়ান কালচার ফোরামে আমি অনেকদিন নাটক করেছি, বিভিন্ন ধরনের নাটক করেছি। থিয়েটারের সঙ্গে থিয়েটারকে একদম ভালোবাসা, এই করতে করতে আমার এই লাইনে আছে। তারপরে 1994 সালে কোনো এক শুভ সন্ধিক্ষণে আমরা একটা নান্দনিক করে একটা দল তৈরি করি। সেই দলে আমার বোন কানন চক্রবর্তী, আমার বন্ধু নারায়ণ চক্রবর্তীরা থেকে, কুটুন চক্রবর্তী পরবর্তীকালে, আর মাথার উপরে থাকে বিদ্যুৎ সাহা। আমি আস্তে আস্তে জড়িয়ে পড়ি। আর আবৃত্তি আমি শিখি বাণী চক্রের প্রবীর ব্রহ্মচারী বলে একজন মাস্টারমশাইয়ের কাছে, আপনারা হয়তো অনেকে জানবেন। সেখান থেকে প্রবীরদার কাছে আমি আবৃত্তি কয়েকদিন একটু তালিম নিই, যে ভাষা, মানে অক্ষরগুলোকে কিভাবে বলতে হয়, টুকরো টুকরো করে কিভাবে তার পরিবেশন করতে হয়, ওগুলো শিখি আর কি। আমি কতটা শিখতে পেরেছি আমি জানি না, আসলে আমি শ্রদ্ধার সঙ্গে এটাকে, এই সংস্কৃতিকেও ভালোবাসি। তারপরে 94 সালে দল গঠন করি। সেই দলে অনেক ছেলে মেয়েকে নিয়ে করা হয়, তারা এখন অনেক প্রতিষ্ঠিত। আমরা হয়তো সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারিনি, কারণ আমরা ওইভাবে প্রফেশনভাবে এগুলো নিইনি, আমরা শেখার হিসাবে কাজগুলো করে থাকি। তাই নাটক, গান, বাজনা এগুলো করি। আমাদের মধ্যে অনেকেই আছেন এখন যারা বিভিন্নভাবে এই ধরনের প্রতিষ্ঠিত হবে। সেখান থেকে আমার শুরু আর কি, মানে সেই 86 সাল থেকে আমার শুরু আর কি, ভালো লাগা থেকে শ্রদ্ধার সঙ্গে এগুলো আর কি করি। আচ্ছা, আপনি আপনার স্কুল লাইফে, কলেজ লাইফে কি এই সমস্ত সঙ্গে যুক্ত হয়েছিলেন? দেখতাম তখন স্কুলে, আমি দেখতাম স্কুলে যখন থিয়েটার করা হতো, স্কুলে একবার ভুবন সোম বলে একটা নাটক করেছিলাম, মানে ছোট্ট একটা চরিত্র করেছিলাম। কিন্তু নাটকটাকে কীভাবে ওরা অভিনয় করছে, আমার বন্ধু অনিমেষটা অভিনয় করে, আমি চোখ ধাঁধিয়ে দেখতাম। স্যার আমার স্যারেরা সুকুমার বাবু, নন্দবাবু এরা অভিনয় মানে দেখাতো। আমি ওই ক্লাসরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর ভাবতাম যে কবে আমি নাটক করবো, থিয়েটার করবো, এইসব করবো আর কি। আমি দেখতাম, তো দেখতে দেখতে আমার শেখা। তারপরে বাবাও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, ঠাকুরদাদাও ছিলেন, ওনাদের কাছ থেকে একটু একটু করে দেখা, কিন্তু ওইভাবে আর কি দেখে ভালোবাসা। মানে এই থিয়েটারের প্রতি, অভিনয়ের প্রতি ভালোবাসাটা আপনার বংশানুক্রমিক, আপনার একরকম বলা যায়। হ্যাঁ, একরকম বলা যায় যে বংশানুক্রমে এই থিয়েটার, গান বাজনার প্রতি আমার একটা আছে। তো আপনি এখন কোন প্রফেশনে আছেন, কি করছেন? আমি একটা লরিয়াল মানে ডিস্ট্রিবিউটারের আন্ডারে
এই কসমেটিক গুডস এর আন্ডারে আমি চাকরি করি, সেখানে আমি অফিসিয়াল জব আর কি, সেখানে চাকরি করি আর কি। তো আমি আরো কিছু প্রশ্ন করার আগে আপনার কাছ থেকে, আপনি তো আবৃত্তিটাও খুব ভালো করেন আমি শুনেছি, তো আপনি যদি একটু ছোট্ট করে কিছু শোনান। আসলে সায়েন্স এই মানে কি বলবো, মানে শরীর খারাপের জন্য আমার অনেকগুলো ক্ষতি হয়ে গেছে। আমার সুগারও হয়েছে এবং দাঁতের অবস্থা খুব খারাপ, সেই জন্য আমার সঙ্গে উচ্চারণ এই মুহূর্তে করছি না। বছর 3 ধরে আমি খুব অসুস্থ। তবুও আমি বলছেন, এই কিছুদিন আগে 15ই আগস্ট কবি সুকান্তের জন্মদিন গেল। আমি সুকান্তের কবিতার একটু অংশ বলি আর কি। নিশ্চয়ই। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী প্রান্তে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দৌড়িবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখন দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখনো সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতে বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো সৈনিকের এই কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্প্লথ হয়ে আছে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় সৈনিকের এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার হৃদয় চলেছে অনুশোচনার অঙ্গারে। ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমার অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে। জানি না আজও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মভরা আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। আচ্ছা, এটা কার লেখা? এটা কবি সুকান্তের প্রিয়তমা কবিতা। অসাধারণ লাগলো শুনতে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন আপনাদের এই আবৃত্তি পাঠ কেমন লাগলো। আচ্ছা, এবার একটু আপনার পার্সোনাল লাইফের ব্যাপারে চলে আসি। আপনার ফ্যামিলিতে কারা কারা এই মুহূর্তে আছেন? আমি, আমার স্ত্রী আর মা থাকেন। আমাদের এই চারজন, আমাদের এই সংসার, ছোট্ট একটা সংসার আর কি। আপনি, আপনার স্ত্রী, আপনার মা আর আমার ছেলে আছে, ছেলে। আচ্ছা, চারজনের সংসার। আচ্ছা, তো আপনি যে সংস্থাটির কথা বললেন যে কালচারাল গ্রুপের সঙ্গে আপনি যুক্ত, সেই গ্রুপ কি ধরনের অ্যাক্টিভিটিস করে? মানে আপনারা কি শুধুমাত্র সীমিত পরিসরের মধ্যে, মানে যেখানে এই পরিসরের মধ্যে কি রয়েছেন, বা এটাকে আপনারা আরো বড় করার কথা কিছু ভেবেছেন বা আরো ছড়িয়েছেন? ব্যাপারটাকে কত দূর এগিয়েছে জিনিসটা সাংস্কৃতিক দিক থেকে? 94 সালে কয়েকজন ছেলে মেয়ে নিয়ে, যারা যারা পাড়ায় গান বাজনা করে, তাদের নিয়ে আমরা শুরু করেছিলাম। পরবর্তীকালে অনেক মানুষ, অনেক ছেলেমেয়েরা এসেছে আমাদের জন্য, বা আমরা তাদেরকে নিয়ে আসতে পেরেছি। তারা গান বাজনা করে, যেমন বনানী দাস, অনেকেই আছে, বনানী দাস, সম্প্রীতি বণিক, তারপর ডলি ভণিক, এই ধরনের অনেক আছেন। কালচার অনেকে, আমি কতজনের নাম বলবো জানি না, এরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং পরবর্তীকালে এরা গান বাজনা করেছে। এখন যেমন আছে সুদেশনা মাঝি,
তারপরে অনিন্দিতা, কি বলে, নন্দী, এরা রয়েছে, সঞ্চিতা চক্রবর্তী, এই ধরনের অনেক মানুষ আছে। আমি, আমার বন্ধু নারায়ণ চক্রবর্তী আর আমার বোন কানন চক্রবর্তী, মানে গ্রুপটা তৈরি করি। আর আমাদের মাথার উপরে শ্রী বিদ্যুৎ শাহ আছে। এইভাবে আমরা তৈরি করি। আর আমাদের একটাই মূল উদ্দেশ্য, যেসব বাচ্চা বা ছেলেমেয়েরা এই ধরনের গান বাজনা করবে তাদেরকে আমরা একটা মঞ্চ দেবো আর কি। মানে আমরা মঞ্চ দেওয়ার কেউ নই, তবু ওই মঞ্চে মঞ্চে, মাঠে ময়দানে আমরা এই বাংলার সংস্কৃতি বা কৃষ্টিকে আমরা একটু ছড়িয়ে দেওয়ার কথা। পরবর্তী প্রজন্মকে এই জিনিসটা আপনারা দিয়ে যেতে চাইছেন। একদম একদম একদম। আসলে না, কি বলুন তো, আসলে কি বলুন তো, বাংলার কৃষ্টিকে না রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ ভুলে যেতে বসে, সেইটাকে একটু মনে করিয়ে দেওয়া আর কি। আমি জানি এ কাজ আমাদের একার পক্ষে সম্ভব না, প্রত্যেককে আসতে হবে, তবুও একটু প্রয়াস চালানো আর কি। আর আমি যেটা শুনলাম যে আপনি আপনার পাড়ার মধ্যেও এই সামনে দুর্গাপুজো আসছে, তো সেটা নিয়েও আপনি কিছু প্রোগ্রাম প্ল্যানিং করছেন, তো সে ব্যাপারে যদি কিছু বলেন যে কি হতে চলেছে। একদম একদম একদম। রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি আমার একদম পাড়ার ক্লাব, আমার নিজের সেই ছোটবেলায় পাড়ায় তৈরি করা ক্লাব, সেখানে আমি এখন আছি। সেখানেও আমি এই ধরনের কাজগুলো করছি। আমার সঙ্গে আছে বনানী, ঝন্টু সরকার, শ্যাম রাউত, রাজা বসরা রয়েছে, আছে সোমনাথ গুপ্ত, গৌতম হালদার, এরা রয়েছে, এবং অনেকেই আছে, বাবু আদব, মানব দে, কাদের নাম বলবো। আর মেয়েদের মধ্যে বনানী অর্থাৎ দোলা বলে একটি মেয়ে আছে, আমার অত্যন্ত প্রিয়, সেই মেয়েটা আছে। রায়া আদক রয়েছে, এরকম অনেকেই আছে যারা এই ধরনের শৈলীর সঙ্গে, বিভিন্ন নৃত্য শৈলীর সঙ্গে, সঙ্গীতের সঙ্গে বিভিন্ন পদে জড়িয়ে আছে। অভিষেক শাস্ত্রা বলে আছে, স্বর্ণাবু পাইক বলে একজন আছে। এই ছোট ছোট বাচ্চারা ভীষণভাবে ভালো গান গাইছে। শুধু গান বলে নয়, মানে এদের মধ্যে শিল্প প্রতিভাটা আছে, আমি চোখে দেখেছি। তাদেরকে আমি একটু উৎসাহ দিই আর কি, কাকা হিসেবে বলুন, দাদা হিসেবে বলুন, আমি তাদেরকে উৎসাহ দিই আগামী দিন যেন বাংলার কৃষ্টিকে তারা পাড়ার মধ্যে থেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে এবার শারদিয়াতে আপনাদের পাড়াতে আসতেই হচ্ছে আপনাদের অনুষ্ঠান দেখার জন্য। একদম 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 অনুষ্ঠানটা চালনা করছেন অবশ্যই। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে আবার আপনার সাথে দেখা হবে এবং আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে পারবো। আপনি অনুষ্ঠান শেষ করার আগে যদি আপনি ছোট্ট কোনো নাটকের, একটা তো আবৃত্তি হলো, যদি নাটকের দু চারটে কোনো সংলাপ যদি আপনার এই মুহূর্তে মনে থাকে, সেরকম যদি কিছু মনে থাকে যদি একটু বলুন, শোনান। থিয়েটার করাটা তো আমার একটা পেশা, ঠিক আছে, প্যাশন বা ভালোবাসা, ঠিক আছে। আমি একটা চোরদের লজ্জা হল বলে শ্যামলতনু দাশগুপ্তের একটা নাটক ছিল আর কি। সেখানে আমি বিষ্ণুপদের অভিনয় করেছিলাম, চোরের অভিনয় করেছিলাম, আমার বউ আর কি পুষ্প এই অভিনয়টা করে আমি এক সময় একটু আমার নাম ডাক হয়েছিল আর কি। তবে ব্যাপারটা হচ্ছে, চোরেরা যারা চুরি করেন বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমি বলতে চাই যারা জন্মায় তারা কিন্তু কেউ অসামাজিক জীব হয়ে জন্মায় না। আমরা এই মানুষেরাই, আমরা প্রত্যেকটা মানুষ তাদের পিঠে একটা আখ্যা দিয়ে দিই অসামাজিক বলে। ঠিক এই চোরের বিষ্ণুপদ জীবনে এরকম একটা ঘটনা ঘটে, তাকে আখ্যা দিয়ে দেওয়া হয় চোর বলে। তার একটা ডায়লগ বলি, তার খুব আশা ছিল, জানিস পুষ্প, আমার বাঁচতে ইচ্ছা করে রে, তোরে নিয়ে একটা ঘর বাঁধবো, একটা ছোট্ট বাসা হবে, পুষ্প আমার অনেক দিনের শখ, বিশ্বাস কর, তোরে নিয়ে আমি একটা অনেক দূরে চলে যাব, সেখানে একটা নদী পাড়ে ছোট্ট একটা ঘর, তুই আর আমি, তুই তুলসী মন্দিরে প্রতিদিন তুই প্রদীপ জ্বালাবি, আমি প্রাণ ভরে দেখবো, পুষ্প সাবি পুষ্প, যাবো তোর সাথে, আমি যাবো, তবে সব পুষ্প আমরা অনেক দূরে পলায়া যাই, আর চুরি করবো নি, বিশ্বাস কর, চুরি করতে আমার মন চায়নি রে। ও বাবুরা কালকে এলি, আমি ওদের টাকা ফেরত দিয়ে দেবো পুষ্প, হ্যাঁ তুই তো ফেরত দিয়ে নিবি, আর আমার এসি ঝুলবে তার ডেরায়, তখন তুই কি নিয়ে থাকবি রে বিষ্ণুপদ, পুষ্প। হ্যাঁ আমি সত্যি পালায় যেতে চাই, আমি ভালো হতে চাই না পুষ্প, বিশ্বাস কর, আমি ভালো হতে চাই, আমার ভালো হতে বোধহয় আসবে না পুষ্প, আমি ভালো হতে চাই। অসাধারণ। আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে আজকে আমাদের প্রোগ্রামটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য হবে।
যদি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য কোনো মানুষের সঙ্গে, অন্য কোনো ব্যক্তিত্বের সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।